এই বাংরিপোষি এসেছিলে, আর স্ত্রী হিসেবে আমার জায়গায় অন্য কাউকে দেখে খুব অবাক হয়েছিল দীপ্ত। তার মানে ওই দীপ্ত রাস্কেলের সাথে এতক্ষণ বুঝে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলে, ওর সুহাগের রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছিলে। রাগে রঞ্জন ফেটে পড়ে। শান্ত গলায় মহুয়া বলে, চিৎকার করো না। কোন সম্পর্ককে নোংরা করে দেখার আগে নিজের দিকে একবার তাকিয়ে দেখো। দীপ্ত এক সময় আমার ভালো বন্ধু ছিল, তাই আমাকে সব জানিয়েছে। হতেও পারতো সবকিছু আরো পরে জানলে অনেক দেরি হয়ে যেত। যাই হোক, তোমার শুরু হচ্ছে আজকের গল্প উপলব্ধি, কলমে পুষ্পিতা ভৌমিক। এই কি গো, শুনছো? 1 সপ্তাহ পরে আমাদের টুকুনের গরমের ছুটি পড়ছে। অনেকদিন কোথাও যাওয়া হয়ে ওঠেনি। একসাথে কোথা থেকে ঘুরে এলে হয় না? তুমি কি বলো? ছেলে টুকুনকে রাতের খাবার খাওয়াতে খাওয়াতে স্বামী রঞ্জনের উদ্দেশ্যে কথাগুলো বলে মহুয়া। এদিকে যাকে উদ্দেশ্য করে কথাগুলো বলা, সেই রঞ্জনের মন তখন নন্দিনীর চিন্তায় মগ্ন। নন্দিনী মানে তমালের বোন। কলকাতায় পূর্ত দপ্তরের অফিসে চাকরি করত রঞ্জন আর তমাল। কিন্তু হঠাৎ একটা পথ দুর্ঘটনায় তমাল মারা গেলে ওর চাকরিটা পায় ওর ছোট বোন নন্দিনী। রঞ্জনের কাছে নন্দিনী এক ঝলক মিঠে বাতাসের মতো। আগে বহুবার তমালের সাথে বন্ধুত্বের সূত্র ধরে ওদের বাড়ি যাবার সুবাদে নন্দিনীর সাথে একটা সহজ সরল সম্পর্ক ছিল রঞ্জনের। তবে 7 বছর ধরে প্রতিদিনকার একঘেয়ে সাংসারিক জীবনে বোধহয় তিতিবিরক্ত হয়ে উঠেছিল রঞ্জন। বছর 2 আগে তমালের মারা যাওয়াটা অনুঘটকের কাজ করলো দুজনের জীবনে। অফিসে বিভিন্ন কাজ বুঝিয়ে দেবার সূত্র ধরে ক্রমশ নন্দিনীর কাছাকাছি পৌঁছে গেল রঞ্জন। বিয়ের পর 7 বছর ধরে স্ত্রী মহুয়ার সেই এক রোজ নামচা দায় দায়িত্ব পালন, একই শারীরবৃত্তীয় পথ ধরে কুচকাওয়াজ করতে করতে একঘেয়েমি ধরে গেছে রঞ্জনের। প্রতিদিন অফিস থেকে ফেরার পথে বাজারের থলি হাতে বাজার করা, ছেলে টুকুনের জন্য কখনো হেলথ ড্রিঙ্ক, কখনো স্কুল প্রজেক্টের জিনিস কেনার থেকে এখন রঞ্জনের অনেক বেশি ভালো লাগে নন্দিনীর সাথে সময় কাটাতে। কোনো রেস্টুরেন্টে গিয়ে মায়াবী আলোয় ফ্রেশ লাইম সোডা খেতে খেতে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। নন্দিনীর মোহময়ী দৃষ্টিতে সম্মোহনের চোরাবালিতে সবসময় ডুবে থাকতে ইচ্ছে করে রঞ্জনের। এদিকে রঞ্জন বিবাহিত জেনেও নন্দিনী ওর দাদা তমাল মারা যাবার পর অফিসের নানা কাজ বোঝার অছিলায়, বিশেষ করে বলা ভালো কোনো এক অদৃশ্য অমুক টানে এগিয়ে আসে রঞ্জনের দিকে। ওদের বাড়িতেও রঞ্জনকে ভরসা করে। ওর মা বাবা বলেন, তুমি আছো বলে নন্দিনীর একটা ভরসা। মাঝে মধ্যে পাপবোধ থেকে নন্দিনী সরে যেতে চাইলেও রঞ্জন ওর গালে ঠুনকো মেরে বলে, ইউ আর মাই কিউটি পাই রাজনন্দিনী। আদর করে ওকে এই নামে ডাকে রঞ্জন। ছাড়ো সব পাপবোধ, বাড়িতে টাকা পয়সা দিচ্ছি, মহু আর টুকুনের প্রতি আমার দায়িত্ব পালন করছি, এই ওদের পরম সৌভাগ্য। যে মহুয়ার নেশায় বুঁদ হয়ে এককালে ওকে ভালোবেসে বিয়ে করেছিল রঞ্জন, সেই মহুয়া আজ ওর কাছে শুধু একটা দায়িত্ববোধ। ওর প্রতি কোনো টান নেই, আছে শুধু সাংসারিক দায়িত্ব। এদিকে নন্দিনীর সৌন্দর্য বসন্তকালে চোখ ঝলসে দেওয়া কৃষ্ণচূড়ার মতো অতি চৌম্বকীয় শক্তিতে নিজের কাছে টেনে নিয়ে যায়। এইসব ভাবতে ভাবতে হঠাৎ গায়ে একটা ধাক্কা মারলো মহুয়া। বলল, কি গো, কোন স্বপ্ন জগতে বিচরণ করছো শুনি? এতক্ষণ দূরে যে এত কথা বলছি, তার কোনো উত্তর নেই যে? রঞ্জন নিজেকে সামলে নিয়ে জবাব দেয়, হ্যাঁ ওই আর কি, অফিসের একটু টেনশন। বলো কি বলবে? মৃদু হেসে মহুয়া বলে, হ্যাঁ যা বলছিলাম, টুকুন বায়না করছে ঘুরতে যাবে কোথাও গরমের ছুটিতে। এই মাসের 2য় শনিবার তো তোমার ছুটি থাকে, সেই সাথে রবিবার মিলে যদি কোথা থেকে ঘুরে আসা যেত। অগত্যা রঞ্জন জিজ্ঞাসা করে, কোথায় যাবে বলো তোমরা? একসাথে গাড়িতে চড়ে ঘুরে আসবো 3 জন। মহুয়া বলে, চলো তাহলে এবার বাংরিপোষি থেকে ঘুরে আসি। চারিদিকে পাহাড় জঙ্গল আর সামনেই পূর্ণিমা। আরে আমার দাদা বৌদি মাস 2 আগে সেখানে গেছিল,
ওখানে যে দৃশ্যটা দেখায় অতি সুন্দর, বুঝলে? তাই আমি ভেবেছি ওখানেই যাব। পূর্ণিমার আলোয় বাংরিপোষির সৌন্দর্য অপূর্ব লাগে, ওদের মুখে শুনলাম। আমি সব বুকিং টুকিং সেরে রেখেছি ওখানকার বন বাংলোতে। এখন তুমি যদি না যাও তাহলে ক্যান্সেল করে দিতে হবে। অগত্যা মহুয়ার কথায় রাজি হতে হয় রঞ্জনকে। কিন্তু বাংরিপোষি নামটা শুনে বুকের মধ্যে কেমন একটা করে ওঠে রঞ্জনের। যাই হোক, নির্দিষ্ট দিনে বেরিয়ে পড়ে ওরা তিনজন মিলে। রঞ্জন গাড়ি ড্রাইভ করছে, কিন্তু মস্তিষ্কের কোষে কোষে তখন টাটকা বাংরিপোষির মাস তিনেক আগের স্মৃতি। ও আর নন্দিনী মিলে তো ওখান থেকেই ঘুরে এলো অফিস ট্যুরের নাম করে। তার আগেও দুবার গেছে ওখানে। বন বিভাগের বাংলোতে গিয়ে উঠেছিল দুজনে। নন্দিনীর জায়গাটা খুব পছন্দ। শান্ত নির্জন পরিবেশে নন্দিনীর মতো সুন্দর মেয়ের সান্নিধ্য পাওয়া যে কোনো পুরুষের ভাগ্যের ব্যাপার। অফিসের অনেকেই রঞ্জনকে এই ব্যাপারে ঈর্ষা করে, আর রঞ্জন পুরো ব্যাপারটা উপভোগ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হোটেলের ঘরে দুগ্ধ ফেনু নেব বিছানায় নন্দিনীর শরীরের প্রতিটা ভাঁজে রঞ্জনের অস্তিত্ব অধিকার মিশিয়ে দিয়েছিল প্রতিবার। নিঃশ্বাস ক্রমশ তপ্ত হচ্ছিল, দুজনের শিরায় শিরায় একটা স্রোত উদ্দাম চলাফেরা করছিল। বুনো হাসাহাসির মতো আদিম রিপুর খেলাতে মত্ত হয়ে উঠেছিল দুজনে। গাড়ি চালাতে চালাতে এসব দৃশ্য ঘোরাফেরা করছিল রঞ্জনের চোখের সামনে। ব্যাকসিটে বসে টুকুনের সাথে বকবক করছে মহুয়া। টুকুন মাঝে মধ্যে শিশুসুলভ ভঙ্গিতে ওর বাবাকে প্রশ্ন করছে এটা ওটা। নিজেকে যথাসম্ভব আটকে রেখে উত্তর দিচ্ছে রঞ্জন। অবশেষে ওরা পৌঁছায় বাংরিপোষি। টুকুন আর মহুয়া ঘুরতে আসার আনন্দে মশগুল থাকলেও রঞ্জন ভিতরে ভিতরে একটা অজানা দোলাচলে ভুগতে থাকে। বিকেলে সূর্যাস্ত দেখতে যাবার জন্য মহুয়া অনেক করে বলেছিল বটে, কিন্তু ওকে এড়িয়ে গিয়ে রঞ্জন বলেছিল এতটা পথ গাড়ি চালিয়ে এসে আর ভালো লাগছে না। মহুয়া অদ্ভুত শান্তভাবে টুকুনকে নিয়ে বেরিয়ে গেছিল। সন্ধে হতে বারান্দায় পানীয় নিয়ে বসে রঞ্জন। টুকুন আর ওর মা তখনও ফেরেনি। যখন ফিরল তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। কিন্তু ওরা দুজন গেছিল, ফিরল তিনজন মিলে। আরেকজন কে ওদের সঙ্গে? নেশাতে বুঁদ হয়ে থাকলেও ব্যাপারটা চোখে রায় না রঞ্জনের। কিছু জিজ্ঞাসা করার আগেই টুকুন ঘুমিয়ে পড়েছে বলে ওকে খাওয়াতে নিয়ে যায় মহুয়া। ওকে খাইয়ে বিছানায় ঘুম পাড়িয়ে মহুয়া যখন স্নান সারবে, বাথরুমে ঢুকেছে, তখন বারান্দা থেকে ঘরে ঢুকে রঞ্জন। না, এবার মহুয়া বেরোলে জিজ্ঞাসা করতেই হবে ওকে, কে এই তৃতীয় ব্যক্তি। কিন্তু বাথরুম থেকে যে বেরোলো সে কে? যে মহুয়াকে এতদিন ধরে চেনে, এ তো সে নয়। গোলাপি ফ্রিল দেওয়া লেসের নাইটিয়ার সুগন্ধির টানে আবার নতুন করে মহুয়ার নেশায় ভেসে যেতে ইচ্ছে করছে রঞ্জনের। ওর উপর ঝাঁপিয়ে পড়তে চায় রঞ্জন, কিন্তু এক ঝটকায় নিজেকে সরিয়ে নিয়ে মহুয়া বলে, কি রঞ্জন, আবার আমার প্রেমে পড়লে নাকি? তাহলে তোমার নন্দিনীর কি হবে বলো? মহুয়ার মুখে নন্দিনীর নাম শুনে নেশার ঘোর কেটে যায় রঞ্জনের। হিসিস করে বলে ওঠে, না, এসব কি বলছো? পাগল হয়ে গেলে নাকি তুমি? কাটা কাটা গলায় মহুয়া বলে, হ্যাঁ, পাগল তো সেদিনই হয়ে গিয়েছিলাম, যেদিন তোমার প্রকৃতির কথা প্রথম জানতে পারি দীপ্তর থেকে। বেশ কিছুদিন ধরে অফিস থেকে দেরি করে বাড়ি ফেরা, কোনো কথা জিজ্ঞাসা করলে এড়িয়ে যাওয়া, নন্দিনীর ফোন আসলে বাইরে গিয়ে কথা বলা, বা আমি আসলে ওর ফোন কেটে দিয়ে চমকে ওঠা, এগুলো চোখে পড়ছিল। তারপর একদিন টুকুনকে নিয়ে যখন বাপের বাড়ি থেকে ফিরে এলাম, বাথরুমে দেখলাম অন্য মেয়ের চুলের ক্লিপ। বেশ বুঝতেই পারছিলাম নতুন কোনো নারী এসেছে তোমার জীবনে। এসব তো গেল ছোটখাটো প্রমাণ। তারপর একদিন দীপ্ত আমাকে সবটা জানালো ফোনে। কাকতালিয়া হলেও এই বাংলোতে দীপ্ত ম্যানেজার পদে কাজ করে, তাই সবটা এত তাড়াতাড়ি ধরা পড়ল। আমার বাপের বাড়ির পাশে থাকে দীপ্তরা। আমাদের বিয়ের সময়ও তোমাকে দেখেছিল। তাই তুমি যখন নন্দিনীকে নিয়ে এই বাংরিপোষি এসেছিলে, আর স্ত্রী হিসেবে আমার জায়গায় অন্য কাউকে দেখে খুব অবাক হয়েছিল দীপ্ত। তার মানে ওই দীপ্ত রাস্কেলের সাথে এতক্ষণ বুঝে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলে, ওর সুহাগের রঙে নিজেকে রাঙিয়ে নিচ্ছিলে। রাগে রঞ্জন ফেটে পড়ে। শান্ত গলায় মহুয়া বলে, চিৎকার করো না। কোনো সম্পর্ককে নোংরা করে দেখার আগে নিজের দিকে একবার তাকিয়ে দেখো। দীপ্ত এক সময় আমার ভালো বন্ধু ছিল,
তাই আমাকে সব জানিয়েছে। হতেও পারতো সবকিছু আরো পরে জানলে অনেক দেরি হয়ে যেত। যাই হোক, তোমার আর নন্দিনীর প্রিয় জায়গাতে এসেই এর জন্য সারপ্রাইজ দিলাম। তুমি এটা জেনে রাখো, তোমার সাথে একসঙ্গে থাকা আর সম্ভব নয়। আদালতের নির্দেশ সঠিক সময়ে পাবে, তার জন্য তৈরি থেকো। আজ রাতে আমি অন্য ঘরে কাটাবো। দীপ্ত কাল ভোরে আমাকে কলকাতায় পৌঁছে দেবে। নিজের গানের স্কুলটা আবার শুরু করব। মাথা উঁচু করে বাঁচবো আমরা মা আর ছেলেতে। আমাদের পৃথিবীতে আর সেখানে তোমার কোনো জায়গা নেই। এই বলে টুকুনকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় মহুয়া। বোবা দৃষ্টিতে বারান্দায় বেরিয়ে আসে রঞ্জন। এতদিনকার জমানো অপরাধ বোধ যেন হা করে গিলতে আসে ওকে। অজানা কোন রাত পাখি রাতের নিস্তব্ধতা চিরে কর্কশ গলায় ডাকতে ডাকতে এগিয়ে চলে তার গন্তব্যের দিকে। বাস্তব সত্যিটা উপলব্ধি করে রঞ্জন নিজের খুব কাছের কোনো মানুষকে প্রতিনিয়ত ঠকাতে ঠকাতে কোথাও গিয়ে নিজেকেই শেষমেশ ঠকে যেতে হয়। সঠিক সময় সঠিক জবাব দিয়ে যায়, এক কথায় যাকে বলে হিস্টোরি রিপিটস ইটসেলফ, বা ইতিহাসের পুনরাবৃত্তি। শেষ হলো আজকের গল্প উপলব্ধি। কলমে পুষ্পিতা ভৌমিক।